তো প্রথমে আসছি টেন্স কেন শিখব। আসলে টেন্স কি একটু আগে জানা দরকার। টেন্স হচ্ছে আসলে যে কোনো সেন্টেন্সের মধ্যে বা আমরা যখন ইংরেজিতে কথা বলি বা লিখতে যাই সেই সেন্টেন্সের মধ্যে যে বাক্যের মধ্যস্থ যে ক্রিয়া থাকে অর্থাৎ ভার্বটি থাকে সেই ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে বা কখন সংঘটিত হয়েছিল বা হতে পারে এই বিষয়ক যে কালখণ্ডের কথা বলা হয় সেটি আসলে টেন্স। অর্থাৎ এক কথায় ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময়কালকে কিন্তু টেন্স বলা হয়। এবার আসছে যে টেন্স এত গুরুত্বপূর্ণ কেন। আমরা জানি যে টেন্স নাকি গ্রামারের একটা বিরাট পার্ট অধিকার করে আছে। এটা আসলেই সত্য। কেন কি টেন্স দ্বারাই আমরা বুঝতে পারি যে কোন কাজটা কখন হচ্ছে। আমি যদি বলি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, তাহলে বুঝে নিতে হবে আমি একটা অতীতের গল্প বলছি। বা যদি আমি বলি যে দেয়ার ইজ এ কিং ইন আওয়ার কান্ট্রি, তাহলে বুঝতে হবে যে বর্তমানে কোনো একটি আমার দেশের একজন রাজার কথা বলছি। তো এই যে ইজ এবং ওয়াজের ব্যবহারে দুটি সেন্টেন্সের সেন্স বদলে গেল, এর মূলে রয়েছে টেন্স। তাহলে অনেকেই বলে থাকেন যে বাক্য ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স ম্যাটার করে না, গ্রামার ম্যাটার করে না, কিন্তু এটা কিন্তু ভুল। কারণ টেন্স যদি আমরা ঠিকঠাক না শিখি এবং ভার্বের ব্যবহার যদি না করি তাহলে কিন্তু হাস্যকর আমরা ইংরেজিতে ভুল করব এবং ইংরেজি বুঝবার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যা হবে। তো প্রথমে আসছি যে প্রত্যেকটি টেন্স আমরা জানি যে 4টি করে ভাগ রয়েছে। তবে কয়েকটি টেন্সের কয়েকটি ভাগ জানলে কিন্তু আমরা মোটামুটিভাবে 90% টেন্স কভার করতে পারবো এবং কথা বলা এবং প্যাসেজ লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আসছি প্রেজেন্টের অর্থাৎ বর্তমানকালের কত রকমভাবে ধারণা থাকে। এক হচ্ছে প্রথমে রয়েছে আমরা যেমন নর্মালি বলে থাকি যে সে ভাত খায়, আমি সকালে ঘুম থেকে উঠি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার আমরা বলে থাকি যে আর্থ ইজ রাউন্ড। হ্যাঁ, তো এই ধরনের যত রকম কথা এগুলোই কিন্তু আমরা বেশি বলে থাকি। অর্থাৎ দিনের বিভিন্ন সময় আমরা নর্মাল অ্যাকশন বা জেনারেল অ্যাকশন সেটা রেগুলার হতে পারে বা ইরেগুলার হতে পারে এবং যেটা কিনা ইউনিভার্সাল ট্রুথ, যেটা প্রমাণিত সত্য, এই ধরনের কথাগুলো বেশি বলে থাকি। আর কি বলে থাকি আমাদের বিভিন্ন হ্যাবিচুয়াল অ্যাকশন। তো আমি প্রেজেন্ট টেন্স কত ধরনের কথা বলার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যেতে পারে সেই হিসাবে মোটামুটিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইটের কয়েকটা ভাগ বলছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের মোটামুটিভাবে কি কি হতে পারে হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কাজ, যেই কাজ আমরা সাধারণত অভ্যাসগত বোঝায়। দ্বিতীয় রয়েছে আমি এটাকে জেনারেল অ্যাকশনসে ভাগ করছি। জেনারেল অ্যাকশন অর্থাৎ আমি ভাত খাই, সে গান করে, এটা ইরেগুলার হতে পারে বা রেগুলারও কিন্তু হতে পারে। অর্থাৎ এই ধরনের কথাগুলি রেগুলার এবং ইরেগুলার দুরকম হতে পারে। তৃতীয়ত কি হতে পারে? তৃতীয়ত হতে পারে যে ভবিষ্যতে, যেমন ফিউচার প্ল্যান ম্যাটারটা কীরকম? অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে যেটা কিনা অলরেডি প্ল্যান করে আমরা ঠিক করে নিয়েছি, তখন কিন্তু আমরা এই প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার অনুযায়ী লিখে থাকি। তাই আমি এটা লিখলাম। নেক্সট কি হতে পারে? হতে পারে ইউনিভার্সাল ট্রুথ। এখানে অর্ডারগুলো ম্যাটার করে না, মোটামুটিভাবে এই 4টি মূল কিন্তু বিভাগ রয়েছে ইনডিফিনাইট টেন্সের। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে এই এত ধরনের জিনিসগুলো পড়ে। এবার একটা উদাহরণ দেখে নিই। হ্যাবিচুয়াল অ্যাকশন কী হতে পারে? আমি প্রথমেই বলেছি একটু অন্যরকমভাবে আমি টেন্সটা পড়ানোর চেষ্টা করবো। হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে আসলে আমরা যেমন নর্মালি বলি যে তুমি দুপুরে কী খাও, আমরা উত্তর কী দেব? যে আই ইট রাইস, আমি দুপুরে ভাত খাই। তুমি রাতে কি খাও? এই ধরনের যে কথাগুলো, যে তুমি কি করো মানে এখন কি করছো না, তুমি কি করো জেনারেলি, যে তুমি সন্ধ্যায় কি করো? আই টিচ ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়াই।
তো এই ধরনের যত রকমের জেনারেল অ্যাকশন রয়েছে সেইগুলিকে আমি একটি টেন্সের আওতায় নিয়ে এসেছি। এবার সেটা ইরেগুলার হতে পারে, অর্থাৎ আমার পড়ানোটা রেগুলার হতে পারে, নাও হতে পারে। হয়তো আমি 10 দিন ছাড়া পড়াই অনলাইনে, বা আমি 5 দিন ছাড়া পড়াই। তো এটা ইরেগুলারও হতে পারে, রেগুলার হতে পারে। এবার হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন কি? যেমন হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে হতে পারে যে হি ওয়ার্কস এভরিডে ইন দ্য মর্নিং। সে প্রতিদিন সকালে হাঁটে। এই যে প্রতিদিন সকালে হাঁটে, এটাও কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনাইটেড স্ট্রাকচারে লেখা হবে। আসলে আমরা টেন্স কেন শিখি? টেন্স এই কারণে শিখি যে কোন সময় কাজটা হচ্ছে সেটা যাতে ওই নির্দিষ্ট স্ট্রাকচার মেনে আমরা লিখতে পারি, ওই নির্দিষ্ট টেন্সের রুলস মেনে আমরা লিখতে পারি। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশন গেল, জেনারেল অ্যাকশন গেল। এবার আসছি ফিউচার প্ল্যান ম্যাটার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে। এটার উদাহরণ কি হতে পারে? আমরা জানি যে এরকম লিখতে পারি যে মাধ্যমিক পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে মাধ্যমিক পরীক্ষা স্টার্টস অন 2 ফেব্রুয়ারি, আমরা এইভাবে বলতে পারি। তাহলে এখানে কিন্তু স্টার্টস অন বলেছি, উইল স্টার্ট লিখিনি। কারণ কি? দিস ইজ দ্য ফিক্সড ম্যাটার, দিস ইজ দ্য প্ল্যান্ড ম্যাটার। এটা আমরা জানি, অলরেডি আমরা ঠিক করে রেখেছি এবং এই বিষয়ে আমরা নিশ্চিত, তাই জন্য। এবার আসছি যে ইউনিভার্সাল ট্রুথ। আমি আগেই বলেছি ইউনিভার্সাল ট্রুথ যত রকমের প্রামাণিক সত্য রয়েছে, যত রকমের আমরা যেটা একদম প্রমাণিত সত্য রয়েছে, সবই কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মধ্যে আসে। যেমন আর্থ ইজ রাউন্ড, বা বলতে পারি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেকে ইনডিফিনাইটেড স্ট্রাকচারটা আলোচনা করে দিই। স্ট্রাকচারটা হবে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একদম সিম্পল স্ট্রাকচার। আমি এটাকে অবজেক্ট হিসাবে লিখছি। যাই হোক, তবে একটা এর মধ্যে ভ্যারিয়েশন রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর দিয়ে যদি লিখি সাবজেক্ট প্লাস, এটা ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের সঙ্গে এস, সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, প্লাস অবজেক্ট। এটা কখন মনে রাখবে? একটা মাত্র রুলসের সাথে মনে রাখবে, যখন শুধুমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। তাহলে আরেকবার বলছি, জেনারেলি এইটা হয়, কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে এই সাবজেক্টটা, তখন ভার্বটা কিন্তু এস বা ইএস তার সাথে নেবে। একটা করে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি এরকম লিখি যে আই লাভ ইন্ডিয়ান ফুড, আমি ভারতীয় খাবার পছন্দ করি। এবার যদি আমির জায়গায় যদি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নিয়ে আসি, অর্থাৎ রমা লাভস ইন্ডিয়ান ফুড। আমি একই রকম উদাহরণ এই কারণে দিলাম যাতে কনসেন্ট্রেশনটা এখানে দিতে পারো যে সমস্তটা একই আছে, বাকি সমস্তটা একই আছে, কিন্তু এখানে এস যুক্ত হয়েছে। তার কারণ হচ্ছে হেয়ার রমা ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অর্থাৎ রমা আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না। রমা থার্ড পারসন এবং সিঙ্গুলার কেন? রমার সাথে আর কেউ নেই। তাই জন্য এই রুলসটা মনে রাখতে হবে। এইখানে কিন্তু আমরা প্রচুর ভুল করি, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও অনেক বড় বড় ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় আমরা ভুল করি। তো যাই হোক না কেন, এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করি? যখন বর্তমানে কোনো কাজ চলছে বোঝানো হবে। যখন বর্তমানে কোনো কাজ চলছে বোঝানো হবে, তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। তো ধরা যাক না কেন, তারা গান গাইছে, দে আর সিঙ্গিং। এবার বলি যে তারা পড়ছে বা সে পড়ছে, হি ইজ রিডিং। এখানে লক্ষ্য করো যে কি হচ্ছে, এখানে আমি লিখতেই পারি এর সঙ্গে কি পড়ছে অবজেক্ট হিসাবে, রিডিং এ বুক আমরা লিখতে পারি বা নাও লিখতে পারি। এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই জায়গাটায় কনসেন্ট্রেট করো। এখানে আমরা কি ব্যবহার করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে? তাহলে আমি স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেল? ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট।
এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর আগে অ্যাম, ইজ অথবা আর হবে। কার আগে? না ভার্বের আগে। দেখো এটার সাথে মিলিয়ে দেখো যে দে আর সিঙ্গিং, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হয়েছে, এর সঙ্গে অবজেক্ট হয়েছে। তো এখানেও তাই। এবার অ্যাম ইজ আর ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট, দ্য নাম্বার অফ সাবজেক্ট। এখানে দে রয়েছে তাই আর হবে, হি রয়েছে তাই ইজ হবে, আই থাকলে ডেফিনেটলি অ্যাম হতো। আয়ের নিয়ম সবসময় আলাদা, আমি বলেছি আই থাকলে অ্যাম হতো। দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাম আপ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যখন কোনো কাজ বর্তমানে চলছে বোঝাবে। এবার তুমি এটা নিয়ে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারো। যেমন এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং নাও। এখন তারা গান গাইছে, দে আর সিঙ্গিং নাও। এখন আমি পড়ছি, আই এম রিডিং নাও। এখন আমার বন্ধু খাচ্ছে, মাই ফ্রেন্ড ইজ ইটিং নাও। তো এইভাবে হাজার হাজার সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূলত কি হয়, যে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট বর্তমান আছে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচার হবে কি, এটা আমি জাস্ট লিখে রাখি, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ব্যাপারটা কি, আসলে সাবজেক্টের পর হ্যাজ হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। এবার আমি সরাসরি উদাহরণে আসি। যেমন কোনো কাজ হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নিয়েছি, তাহলে হবে উই হ্যাভ ইটেন আওয়ার লাঞ্চ। তারা বাড়ি পৌঁছে গেছে, দে হ্যাভ রিচড হোম। তারা বাড়ি পৌঁছে গেছে। সে তার কাজ সম্পূর্ণ করেছে, শি হ্যাজ ডান অর পারফর্মড, যে কোনো একটা আমরা ভার্ব হিসেবে নিতে পারি, পারফর্ম হার ডিউটি, সে তার ডিউটি বা কর্তব্য পালন করেছে বা পরিপূর্ণ করেছে। তো এখানে উই লিখলাম, আর একটা উদাহরণ লিখি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এখানে চারটে সেন্টেন্স লিখেছি এবং চারটি ক্ষেত্রে চার রকমের সাবজেক্ট ব্যবহার করেছি। তো এখানে হ্যাজ এবং হ্যাভ, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ এবং হ্যাভ রয়েছে। তো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য এভরি সেন্টেন্স আই ইউজ হিয়ার দ্য ডিফারেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব, ডিফারেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব। অর্থাৎ উই এর সাথে হ্যাভ গেছে, দে এর সাথে হ্যাভ গেছে, আয়ের সাথে হ্যাভ গেছে, কিন্তু শি এর সাথে হ্যাজ গেছে। তাহলে আমরা রুলসটা কি পাচ্ছি, সাবজেক্টের পর ভার্বে থার্ড ফর্ম, তার আগে হ্যাজ বা হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম আমরা জানি, ভার্বের থার্ড ফর্ম সবাই জানি, যেমন টু ডিড ডান ইজ দ্য থার্ড ফর্ম। তো কনজুগেশন অফ ভার্ব সবাইরই কিন্তু পড়া উচিত। তো এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে থার্ড ফর্ম ব্যবহার করেছি। এরপর অবজেক্ট যা আছে তাই লিখে দিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটার মানে কি, যে উই হ্যাভ ইটেন আওয়ার লাঞ্চ, আমরা লাঞ্চ খেয়ে নিয়েছি। তাহলে কাজটা হয়ে গেছে, কিন্তু আমরা বলছি না যে সন্ধ্যার সময় বলছি না যে আমরা লাঞ্চ করে নিয়েছি, নিশ্চয়ই লাঞ্চ করার কিছুক্ষণ পরেই বলছি। যখন ডিনারের সময় হয়ে গেছে তখন আর বলবো না যে উই হ্যাভ ইটেন আওয়ার লাঞ্চ। বোঝা গেল? তাহলে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো বর্তমান আছে, অর্থাৎ পেটটা ভরা আছে। তারা এইমাত্র পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে। তুমি বলতে পারো দে হ্যাভ রিচড হোম। তো এইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো পারফেক্ট কন্টিনিউয়াস আমি ছোট করে লিখছি, বুঝে নেবে আশা করি তোমরা। তো এর স্ট্রাকচারটা কীরকম, প্রথমে স্ট্রাকচারটা লিখি। স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তার সাথে কি হয় বিন, তার সাথে কি হয় ভার্বের আইএনজি, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স আমি অবজেক্ট লিখছি, পরে আমি বুঝিয়ে বলছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনটেক্সটটা কীরকম হয়, ধরো তোমাদেরকে এরকম কোনো কথা বলার প্রয়োজনীয়তা পড়লো যেখানে বলতে হচ্ছে যে আমি সকাল থেকে কাজ করছি।
তারা 2 বছর ধরে বাড়িটা বানাচ্ছে। আমি 1 মাস ধরে জ্বরে ভুগে চলেছি। আমি গত 2 বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত আছি। এই যে বর্তমানে আছি অথচ আগে যুক্ত হয়েছিলাম, এই সেন্সটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু করেছিলাম, সেটা একটা টাইম স্প্যান ধরে চলেছে এবং স্টিল নাও আই এম ডুইং দ্য সেম থিং বা দে আর ডুইং দ্য সেম থিং ইজ কল্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে লিখবো? সাবজেক্ট, তাহলে লিখি আই, হ্যাজ অথবা হ্যাভ, আইয়ের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ। এবার বিন, বিন কারণ ওই সেন্সটা আনার জন্য, আই হ্যাভ বিন হচ্ছে। এবার মেন ভার্ব, আমি ডু আনছি, ডু ভার্ব, আই হ্যাভ বিন ডুইং এই কাজ, দিস জব, আই হ্যাভ বিন ডুইং দিস জব। এবার লিখতে পারি যে সিন্স 2017, বা এই জায়গাটা আমরা লিখতে পারতাম ফর 5 years, সেম। তো আরেকটা উদাহরণ দেখব যে সি হ্যাজ বিন সিঙ্গিং এ সং ফর সিঙ্গিং সং ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে গান গাইছে, হতেই পারে স্টেজে প্রোগ্রাম করছে, 2 ঘন্টা ধরে গান গাইছে। আর এটাকে লিখতে পারি দে হ্যাভ বিন সার্চিং ফর আ গুড জব ফর 3 months। তারা 3 মাস ধরে একটা ভালো কাজ খুঁজছে। তাহলে আশা করি, এটা দে হবে। তাহলে আশা করি এবার বুঝতে পারা গেল। এবার আমি একটা আসছি। সাবজেক্ট, হেয়ার অল আর দ্য সাবজেক্ট। সাবজেক্টের পর অ্যাকর্ডিং টু দ্য পার্সন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ এখানে আই ফার্স্ট পার্সন, আয়ের সাথে হ্যাভ হবে, হ্যাভ এসেন ম্যাটারটা আসছি। এরপর বিন ভার্বের আইএনজি ফর্ম, ডু এর সাথে আইএনজি হয়েছে। এরপর দিস জব সিন্স, এটা রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখেছি। তো একইভাবে সি এর সাথে হ্যাজ হয়। এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে হ্যাজ আর হ্যাভের নিয়মটা এখানে একটু জানতে হবে। আমি বলেছি যত ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে তত তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমি যেটা অফলাইন ক্ষেত্রে আমার স্টুডেন্টদের বলে থাকি, যারা এটা প্রথমত মনে রাখতে পারে না, তাদেরকে আমি একটা সহজভাবে বলে থাকি যে দেখ, হ্যাভ হচ্ছে ছোট সংসার, হ্যাভের সাথে কে আছে HAS, হ্যাজের সাথে কে আছে HAS, হ্যাভের সাথে কি আছে 4 জন, এর সাথে 3 জন। তাহলে এই হ্যাজ তাদেরই সঙ্গে লাগবে যেটা কিনা কম, অর্থাৎ সি, হি, সে। আবার যখন একজন কারোর নাম হবে, ধরা গেল তরুণ একজন, উমেশ একজন, এই যখন একজন থাকবে তখন হ্যাজ হবে, যখন একের বেশি থাকে তখন হ্যাভ হবে। কিন্তু আমি আগেই বলেছি, আই মানে নিজে, ফার্স্ট পার্সন, আই এর ক্ষেত্রে কিন্তু রুল সবসময় আলাদা, আইয়ের সাথে অলওয়েজ হ্যাভ হয়। তোমরা এইভাবে মনে রাখতে পারো, অথবা চিরাচরিত তোমাদের গ্রামার বইয়ে যা পড়ে এসেছো তাই মনে রাখতে পারো। হ্যাজ হবে কাদের সাথে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে। বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে, আইয়ের সাথে হ্যাভ হবে, উই এর সাথে হ্যাভ হবে, ইউ এর সাথে হ্যাভ হবে, দের সাথে হ্যাভ হবে, এবং একজনের বেশি, 2 জন বা তার বেশি কারোর নাম উল্লেখ থাকলে তাদের সাথে হ্যাভ হবে। যেভাবে খুশি মনে রাখতে পারো। তো আশা করি বুঝতে পারা গেছে। আমি একটু সাম আপ করে দিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে। এরপর আসছি পাস্ট টেন্সে। তো পাস্টেরও কিন্তু একই রকমভাবে 4টি ভাগ রয়েছে। আমি প্রথমে ইনডিফিনাইটটি নিয়ে আলোচনা করছি। তো সাধারণভাবে আমাদেরকে এরকম কথা বলতে হয় যে আমি এই কাজটা করেছিলাম, সে ওই কাজটা করেছিল, তারা গিয়েছিল। তো অতীতকালে, তো ইট ডিনোটস
পাস্ট অ্যাকশন এনি কাইন্ড অফ পাস্ট অ্যাকশনস, যে কোনো রকমের কাজ যেটা কিনা পূর্বে ঘটে গেছে সেই রকম বোঝাতে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট ব্যবহার করে থাকি। যেমন এর স্ট্রাকচারটা আগে দেখে নিই। এর স্ট্রাকচার খুবই সহজ, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। ভার্বের সেকেন্ড ফর্ম বলে তো কি না, যেমন আমরা বলি যে ডু ডিড ডান, কাম কেম কাম, এই ফর্মটা দিস আর কল্ড সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয় আর সিম্পলি অবজেক্ট যা আছে তাই বসে যায় রেস্ট অফ দ্য সেন্টেন্সের মতো। তাহলে কয়টা উদাহরণ নিয়ে আসি। যেমন দে প্লেড ওয়েল, দে প্লেড ওয়েল। এবার আমরা এর সাথে ইয়েস্টারডে দিতে পারি, ইন দ্য লাস্ট ম্যাচ দিতে পারি, ইন দ্য লাস্ট ম্যাচ দিতে পারি, যা খুশি লিখতে পারি। আর কি দিতে পারি, লিখতে পারি যে হি sang very loudly, সে অত্যন্ত জোরে গান গেয়েছিল। সি sang very loudly, এখানটা কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। এখানে আর কিচ্ছু নেই, শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু সব রকমের অতীত কাজকে বুঝিয়ে যাবে। তো অতীতের ক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি এখানে একটা সময় উল্লেখ থাকে, যেমন এখানে ইয়েস্টারডে লেখা আছে। না হলে কি হয়, সময় উল্লেখ থাকলে আমরা বরাবর বুঝি যে এটা পাস্ট টেন্সে রয়েছে। অনেক ক্ষেত্রে কি হয়, আমি যেমন আগে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কিন্তু অনেক সময় অতীতে হয়, কিন্তু সেটা কত অতীত। যেমন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি দেখেছি, আই হ্যাভ সিন, আমি অনেক দেখেছি, আই হ্যাভ সিন মেনি। তো সেটাও কিন্তু আগে ঘটেছে, কিন্তু বলার সেন্সের উপর ভিত্তি করে এই প্রেজেন্ট পারফেক্টের সাথে কিন্তু এই পাস্ট সিম্পলের ডিফারেন্সটা তোমরা খেয়াল রাখবে। সাধারণত যখনই কিনা টাইম উল্লেখ থাকবে, ইয়েস্টারডে বা দ্য লাস্ট সানডে, দ্য লাস্ট নাইট, দ্য লাস্ট ডে, দ্য লাস্ট ম্যাচ, যা যখনই কিনা সময় উল্লেখ থাকবে এটা, তাহলে সময় উল্লেখ থাকলেই কিন্তু এই দুটির মধ্যে অবশ্যই চিহ্ন নিতে সুবিধা হবে, সেটা কিন্তু পাস্ট সিম্পলে হবে। তো এবার আসছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আমরা তখনই বলবো যখন কোনো কাজ অতীতে চলছিল বোঝাবে কোনো একটা সময়। যেমন স্ট্রাকচারটাকে দেখে নিই, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে নতুন কি হবে না, এর আগে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা হবে, বোঝা গেল। তারপর অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তো উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং, মেয়েটি নাচছিল। দে ওয়ার প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, তারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল। বা তো এখানে দ্য গার্ল যেহেতু সিঙ্গুলার তার জন্য ওয়াজ হয়েছে এবং থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই, এবং এখানে ওয়্যার হয়েছে প্লুরালের জন্য। আশা করি এখানে বোঝার আলাদা করে কিছু নেই। তো অতীতকালে কোনো কাজ চলছিল এটা বোঝাতে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো, এবং যেটা কিনা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে আসে। তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অতীতের সমস্ত এই ধরনের কাজকে খুব সহজভাবে বলতে পারবো। এবার আসছি পাস্টের পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স যেখানে থাকবে সেখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম একটা সেন্স থাকবে। তাহলে পাস্ট পারফেক্টের ফরমেশনটা কি হবে, স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স যা থাকবে এই অনুযায়ী। যদিও পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অনেক সময়ই দুটো কাজ হয়ে থাকে, অর্থাৎ অতীতে কোনো কাজ, দুটি কাজের কথা বলা হবে অতীতে, এবং সেখানে তার মধ্যে একটি কাজ অধিকতর অতীতে সম্পাদিত হয়েছে বা অধিকতর অতীতে ঘটেছে, সেটা এই পাস্ট পারফেক্ট দিয়ে বোঝানো হবে। আরেকটি যে কাজ থাকবে সেটা সিম্পল পাস্টে বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে কি বলতে পারি, আমরা বিভিন্ন ছোটবেলা থেকে পড়ে এসেছি বিভিন্ন গ্রামার বইতে যে দ্য ট্রেন হ্যাড লেফট,
বিফোর উই রিচড, এবার দ্য স্টেশন, রিচ দ্য স্টেশন। এখানে দেখো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোরের পর উই রিচ দ্য স্টেশন, এখানে দুটি নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি কাজের কথা বলা হয়েছে, দুটি অ্যাকশন ঘটেছে, যেটা দুটোই কিন্তু অতীতে। এখানে দ্য ট্রেন হ্যাড লেফট এটা আগে হয়েছে, তারপর এটা হয়েছে, তাই জন্য এই প্রথম সেন্টেন্সটিতে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে এবং এটি হবে সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এটি গঠিত হয়েছে। তাহলে অতীতের মধ্যে দুটি কাজ, তার মধ্যে যে কাজটি অধিকতর অতীতে ঘটেছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স এবং তার স্ট্রাকচার হচ্ছে এরকম, সাবজেক্টের পর হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। তো আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট কন্টিনিউয়াসে কি হয়, অতীতকালের কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝাতে, যেমন they had been performing a group dance, they had been performing a group dance, তারা একটা গ্রুপ ডান্স পারফর্ম করছিল। এখানে কি হচ্ছে না, অতীতে কোনো একটা কাজ একটা বিশেষ সময় ধরে অর্থাৎ একটা স্প্যান অফ টাইম ধরে চলছিল, এইটা যখন বোঝানো হবে সেই ক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। অর্থাৎ তার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর বিন এবং ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো রকমের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। এবার আসছি ফিউচারে। ফিউচারের একই রকমভাবে 4টে ভাগ রয়েছে, তবে 3টি ভাগই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদিও আমি সবগুলোই আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তো ফিউচার, সিম্পল ফিউচার যেটা হয়ে থাকে, ভবিষ্যতে কোনো কাজ, নর্মালভাবে ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো কিছু ঘটবে, সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বলে থাকি যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। সি উইল ফেস এ সারপ্রাইজ, সে একটা সারপ্রাইজ ফেস করবে। দে উইল মিট হিম, তারা তার সাথে মিট করবে। এখানে আমি কিন্তু সচেতনভাবেই উইল লিখেছি, আসলে শ্যাল অবশ্যই আয়ের সাথে শ্যাল হয়, কিন্তু মডার্ন ইংরেজিতে কিন্তু এই শ্যালের ব্যবহার একদমই নেই বললেই চলে। তো যাই হোক না কেন, এটা মনে রাখার জন্য বলেই দিচ্ছি, আই এবং উই ছাড়া বাকি সব ক্ষেত্রে উইল হয়, এটা আমরা জানি। তো এখন কিন্তু এই উইলের ব্যবহারই হচ্ছে স্যালের ব্যবহার, গ্রামাটিক্যালি একটা রুল হিসাবেই রয়ে গেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে স্যালের ব্যবহার একদমই নেই। তো আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে, আমরা যখন গ্রামাটিক্যালি কোনো কিছু করব কিন্তু স্যালের ব্যবহার অবশ্যই করতে হবে, কারণ এটা অ্যাকর্ডিং টু দ্য রুল, ঠিক আছে। তো ভবিষ্যতে কোনো কাজ, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এই যে সাবজেক্টের পর ভার্বের আগে শ্যাল অথবা উইলের যে কোনো একটা, যেটা কিনা ডিপেন্ড করবে এই সাবজেক্ট কে আছে তার উপর, এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এটা একদমই সহজ। ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে এরকম বোঝাতে আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করে থাকি। তো এবার আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। স্ট্রাকচার কি, স্ট্রাকচার আসছে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল, এবং এরপর অবশ্যই বি প্লাস ভার্বের আইএনজি, এরপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দে উইল বি পারফর্মিং
এ সং, তারা একটা সং পারফর্ম করতে থাকবে। আই শ্যাল বি রিডিং লাউডলি, আমি জোরে জোরে পড়তে থাকবো। সি উইল বি ক্রাইং, সে চিৎকার করতে থাকবে। তো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম সেন্স আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই গেল স্ট্রাকচার। এরপর আসছি ফিউচার পারফেক্টে। পারফেক্ট যেখানে থাকবে, আমি বারবার বলেছি যে কোনো একটা কাজ সম্পাদিত হয়ে গেছে মানে কমপ্লিট, এরকম একটা সেন্স আসবে। ফিউচারের ক্ষেত্রেও তাই একই রকম, ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবো। স্ট্রাকচার কি, একটা উদাহরণ দিয়ে আগে বোঝার চেষ্টা করি। দে উইল হ্যাভ জয়েন দ্য মিটিং, তারা মিটিংয়ে জয়েন করে থাকবে। অনেক সময় এর সাথে আরেকটা সেন্টেন্স থাকে, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হয়, যেমন বিফোর উই গো বা বিফোর উই রিচ, আমরা পৌঁছানোর আগে তারা মিটিংয়ে যোগদান করে ফেলবে এরকম বোঝায়। যেমন আই শ্যাল বি কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর মাই ফ্রেন্ড কাম, আমার বন্ধু আসার আগে। আই শ্যাল বি কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর মাই ফ্রেন্ড কাম, আমার বন্ধু আসার আগে আমি কোনো কাজ কমপ্লিট করে থাকবো। তাহলে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এরপর ভার্বের থার্ড ফর্ম অবশ্যই। এটা হচ্ছে গেল ফিউচার পারফেক্টে যেটা হবে। এবং এর সঙ্গে আরেকটা সেন্টেন্স থাকে, আমি সেটা বলেছি যখনই থাকে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে থাকে। এখানে আমি কাম লিখেছি, রিচ লিখেছি, আশা করি বুঝতে পারা গেল। এবার আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, ভবিষ্যতে কোনো একটা কাজ, এটা অনেকটা সেন্স এরকম বোঝায় যে ভবিষ্যতে কোনো একটা কাজ একটা টাইম ধরে চলবে এবং যখন সেটা কোনো একটা পয়েন্টে শেষ হবে তখন সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আওতায় নিয়ে আসবো। কীরকম, যে I shall have been living in Kolkata for 5 years by the end of the year. আমি এই বছরের শেষে কলকাতায় থাকা 5 বছর কমপ্লিট করব। তাহলে ভবিষ্যতে কোনো একটা পয়েন্টে গিয়ে কোনো একটা কাজ শেষ হবে এরকম যখন ইঙ্গিত বোঝায় তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে নিয়ে আসি। এরকম কিন্তু অনেক সময় কথা বলার প্রয়োজন হয়ে থাকে। তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল এবং তার সাথে হ্যাভ, এরপর ভার্বের সঙ্গে আইএনজি, এই গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো আমি একটা ভিডিওর মধ্যে অনেক অসুবিধা সত্ত্বেও বারবার আমাকে ব্রেক করতে হয়েছে। তো এর একটি ক্লাসের মধ্যে আমি সমস্ত টেন্সের কোয়ারিজগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো রকম জানার থাকে তো আশা করি তোমরা জিজ্ঞাসা করতে পিছ পাবে না। তো এতটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।